নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আরও একটা চাকরি জালিয়াতির দলিল। ঠিক সেই সময় যখন কেলগে গিয়ে বক্তৃতা দিচ্ছেন, বক্তৃতা দিতে গিয়ে বলছেন আমি অক্সফোর্ডে বক্তৃতা দিতে গেছি এবং পশ্চিমবঙ্গের 46% বেকারত্ব কমে গেছে। চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো কলকাতার রাস্তায় রাজপথে গড়াগড়ি খাচ্ছে, চাকরি করার লোক নেই। এত সাংঘাতিক ডেভেলপমেন্ট হয়েছে এই পশ্চিমবঙ্গে। ঠিক সেই সময় দাঁড়িয়ে নজরে পড়লো আরও একটা দলিল, জালিয়াতির দলিল। মাদ্রাসা শিক্ষা কমিশন, সেই মাদ্রাসা শিক্ষা কমিশনে ইচ্ছাকৃতভাবে জালিয়াতি করেছেন। আমি বলছি ইচ্ছাকৃতভাবে জালিয়াতি করেছে। মোডাস অপারেন্ডির কি জানেন, এটা অনেকে জানেন না বা অনেকে বোঝেন না বা অনেকে বোঝার চেষ্টা করেন না। এই রাজ্যে ইচ্ছাকৃতভাবে চাকরি দিতে গিয়ে এমন কিছু ঘটনা ঘটিয়ে রাখায় যাতে ঠিক তারপরেই যে মুহূর্তে দাঁড়িয়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সময় আসবে বা রেজাল্ট বেরোনোর সময় আসবে, যখন শেষ পর্যন্ত নিয়োগ শুরু হতে যাবে, তখন কোনো না কোনো পক্ষ গিয়ে আদালতে যাবেন এবং সেই আদালতে গিয়ে শেষ পর্যন্ত তার বিরুদ্ধে একটা স্টে অর্ডার পাবেন এবং স্টে অর্ডার পেলে রাজ্য সরকারের লাভ। রাজ্য সরকার দেখাতে পারবে যে আমি তো চাকরির বিজ্ঞাপন দিয়েছিলাম, আমি তো চাকরি দিতে চাইছি, কিন্তু কি করব, কিছু লোক মামলা করে দিচ্ছে, কোর্ট থেকে অর্ডার বেরিয়ে যাচ্ছে, সেই জন্য আর চাকরিটা আপনাদের দিতে পারছি না। রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলবেন এটা? ওই 21শে জুলাই সমাবেশ থেকে বলবেন, কিংবা নবান্নের সভাঘর প্রেস কনফারেন্স থেকে বলবেন? আর ম্যাও ম্যাও করা যেসব সাংবাদিকরা যান পেছন পেছন ঘোরেন, তারা তো প্রশ্নই করতে পারবেন না। ভাবুন একটা জিনিস, আমি বলছি এই বাংলার কত সর্বনাশ এই মহিলা করবেন, একটু ভালো করে ভাবুন। তথাকথিত সংখ্যালঘুদের ত্রাতা হিসেবে নিজেদের পরিচয় দেন না? সেই সংখ্যালঘুদের ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা মূলত সংখ্যালঘুদের প্রভূত কাজে লাগানোর একটি প্রতিষ্ঠান। সেই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে 1700 শিক্ষক রিক্রুটমেন্ট হবে আপার প্রাইমারিতে, ক্লাস 5 থেকে 8। তার জন্য যে চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, সেই চাকরির বিজ্ঞাপনের ভিত্তিতে যারা পরীক্ষা দিয়েছিল, সেই পরীক্ষা দেওয়ার পর যে রেজাল্ট বেরোবে, সেই রেজাল্ট বেরোনোর আগেই শেষ পর্যন্ত জাস্টিস সৌগত ভট্টাচার্য স্টে অর্ডার দিলেন, যাতে আলটিমেটলি রেজাল্টটা না বেরোয় এবং কর্মসংস্থানটা আটকে গেল। আচ্ছা বলুন তো, এটা কি অ্যাভয়েড করা যেত না? যদি ত্রুটিটা না রাখতেন কি অসুবিধা হতো? খুব টেকনিক্যাল একটা ছোট্ট সমস্যা রেখে দিয়েছে এবং জানতেন, আমি বলছি মাদ্রাসা শিক্ষা কমিশন জানতো, ব্রাত্য বসু জানতেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে এটা নিয়ে আলটিমেটলি একটা কোর্টে কেউ যাবে, স্টে অর্ডার হবে, তখন আমরা বলতে পারবো আমি তো চাকরির পরীক্ষা নিয়েছি, কি করব? কেউ যদি গিয়ে মামলা করে, এই মামলাবাজ উকিলগুলোই যত নষ্টের গোড়া। ভাবুন তো, একটা মানুষের জীবনে কত বছরের পর বছর সর্বনাশ হচ্ছে। গান্ধী মূর্তির পাদদেশে যে ছেলেমেয়েরা বসে এসছে, ভাবুন তো তাদের জীবনের অবস্থা। মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে সেদিনকে দেখছিলাম 1000 দিন, 1000টি গোষ্ঠী 1000 দিন অতিক্রম করেছে। গ্রুপ সি, গ্রুপ ডি, সেখানে জালিয়াতি। কলেজে শিক্ষক রিক্রুটমেন্টে জালিয়াতি, স্কুলে হেডমাস্টার রিক্রুটমেন্টে জালিয়াতি, সাধারণ যারা অশিক্ষক কর্মচারী কলেজে, সেখানে জালিয়াতি। কোন জায়গাটা জালিয়াতি কম করছে? এবার মাদ্রাসা শিক্ষা কমিশনেও জালিয়াতিটা করলেন, কি কি সুপারফাইন ওয়েতে জালিয়াতিটা করলেন দেখুন। যে সময় দাঁড়িয়ে কেলগে দাঁড়িয়ে ওই কি বলবো, গুলবাজির বক্তৃতাটা দেওয়ার চেষ্টা করছেন এবং তারপর প্রতিরোধের মুখে পড়লেন, ঠিক সেই সময় কলকাতা হাইকোর্টে জাস্টিস সৌগত ভট্টাচার্য বললেন রায় বার এই রেজাল্ট বার করা চলবে না, আপাতত রিক্রুটমেন্ট স্টে থাক, মামলা শুনানি হবে। আমি আজকে সমস্ত বিষয়টা টেকনিক্যাল পার্টটা বোঝার জন্য, কি চালাকি করেছে একটা সরকার মাদ্রাসা শিক্ষা কমিশনের মাধ্যমে, সেটা জানার জন্য আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর কাছে গিয়েছিলাম। তার মুখ থেকে শুনুন কি স্টাইলে অপারেশন করে জালিয়াতিটা করেছেন। আমি আবার বলছি যে যত শিক্ষাতে যত 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 মামলা হয়, এই মামলাগুলো করার স্কোপটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা ব্রাত্য বসু বা পার্থ চট্টোপাধ্যায় যখন শিক্ষামন্ত্রী ছিলেন, তারা রাখতেন, ইচ্ছাকৃতভাবে রাখতেন। এমন কিছু ভুল লাগে, 6টা প্রশ্ন ভুল দিয়ে দাও, এমন প্রশ্ন রাখো যাতে প্রশ্নের দুরকম উত্তর হয়, সেখানে কনফিউশন হয়, যাতে সেইটা নিয়ে মামলা হয়। তাতে যদি 5-6 বছর চাকরি না হয়, হোক না হোক, অসুবিধে কোথায়? সেরকম একটা প্রসেস কিন্তু রেখে দেওয়া হয় এবং সেই প্রসেসটা রেখে দেওয়ার ফলে আলটিমেটলি মামলা হয়, আলটিমেটলি স্টে অর্ডার হয়, 10 বছর ধরে চাকরি রিক্রুটমেন্ট হয় না, আলটিমেটলি সরকারের টাকা বাঁচে। সেই টাকাতে উনি লন্ডন ঘুরতে যান, লন্ডনে গিয়ে কেলগের নামে অক্সফোর্ডের বক্তৃতা করছি বলে কেলগের যান। আমি আজকে সরাসরি আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর কাছে যাব এই ঘটনাটা শোনার জন্য। কান খুলে শুনুন। নমস্কার সুদীপ্তবাবু, আমি সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার সন্ময় বাবু, বলুন। বলছি মাদ্রাসা শিক্ষা কমিশনের মাদ্রাসার যে চাকরি, সেই চাকরির পরীক্ষাতে আবার জালিয়াতির কারণে বা অন্যায়ভাবে কিছু কাজ করার প্রেক্ষিতে যে জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চ একটা স্টে অর্ডার দিয়েছে। আমার একটা জিনিস মনে হচ্ছে যে একটা সরকার এখনো এত চুরির পরও এখনো অবৈধ কাজগুলো বা অন্যায় কাজগুলো করে যাচ্ছে উইথ দ্য ইন্টেনশন যে আলটিমেটলি মানুষ জানতে পেরেই কোর্টে যাবে এবং কোর্টে গেলে স্টে হবে, তাহলে সরকারের টাকা বাঁচবে। এটা কি ইন্টেনশনাল নয় কি? আপনি তো এই মামলাটা লড়ছেন, আমি সেই জন্য আপনার কাছে প্রশ্নটা রাখলাম। দেখুন, প্রথমেই বলি
আপনি যেটা বললেন না যে ইন্টেনশনাল, আমার কিছুটা মনে হয় ইন্টেনশনাল। কারণ কিছু কিছু জিনিস যারা একদম ওপরে বসে আছে তারা তো আইএএস অফিসার, হুম, তারা যে মানে না বুঝেই ভুল করবে বলে আমার তো মনে হয় না। আপনাকে আমি কারণটা কেন এই কথাটা বললাম তার কারণটা হলো যে নিয়ম হলো যে যেদিন বিজ্ঞপ্তি বেরোয় কোনো চাকরির পরীক্ষার, সেই দিনে যার যেটা কোয়ালিফিকেশন, বা যদি ওই বিজ্ঞপ্তিতে লেখা থাকে যে অমুক ডেট অবধি যার যা কোয়ালিফিকেশন তারাই সেই পরীক্ষায় বসতে পারে, পরবর্তীকালে কোয়ালিফিকেশন যদি কারোর হয়েও থাকে সেটা ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে আইন। মাদ্রাসা সার্ভিস কমিশন কি করলো, একটা বিজ্ঞপ্তি দিল যে টেট হবে, আর তারপরে চাকরির পরীক্ষা হবে। টেটে বসার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এনসিটির যে নিয়ম সেটা হলো, যদি কেউ প্রশিক্ষণ টিচার হওয়ার জন্য যে প্রশিক্ষণ বিএড, সে বিএড এ ভর্তি হয়, তাহলে সে টেটে বসতে পারবে, কিন্তু চাকরির পরীক্ষায় বসতে পারবে না। মাদ্রা সেটার জন্য একটি মামলা হলো। মামলা করে কোর্ট অর্ডার দিল যে যারা বিএড এ ট্রেনিং এ ভর্তি হয়েছে তারা শুধুমাত্র টেটে বসতে পারবে। ঠিক আছে, তারা টেটে বসলো, কিন্তু অদ্ভুত ভাবে দেখা গেল তারা টেটে বসার পর মাদ্রাসা সার্ভিস কমিশন তাদেরকে চাকরির পরীক্ষাও বসার সুযোগ করে দিল। এতে দুটো জিনিস হলো কি, এই যে মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু ভালোভাবে জানে এটা হয় না, তার জন্য কিছু বেকার ছেলে মেয়েদের মিথ্যে আশ্বাস দেওয়ানো হলো। তাদের থেকে হয়তো পরীক্ষার ফর্ম ফিল আপের একটা টাকা নিতে হয়, সে টাকাটা নিল, কিন্তু আলটিমেটলি কিন্তু জানে যে এটা হয় না। কারণ হাইকোর্টও বললো শুধুমাত্র টেট, এনসিটি আর সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের রুল বললো যে এরাও বসতে হবে, কিন্তু তাও মাদ্রাসা সার্ভিস কমিশন বসতে দিল। এটাতে আমার পরিষ্কার মনে হয় যে এটা এটা কিন্তু অনিচ্ছাকৃত কোনো ভুল বা আইন না বুঝে কোনো কাজ, সেটা না। এটা কিন্তু জেনে শুনে এমন ভাবেই করা হয় যাতে করে কোনো না কোনো ভাবে এমন আমি একটা কাজ করব যে মামলা করলে কোর্টে সেটা আটকে যাবে, আর তাই হচ্ছে। এবং একটা না, একটার পর একটা কিন্তু এটাই হয়ে চলেছে। হ্যাঁ, বলছি কতগুলো পোস্টের জন্য এই চাকরিটা ছিল আনুমানিক? অ্যারাউন্ড ১৭০০, ১,৫০০ এরকম ১৭০০। আনুমানিক। এবার পরীক্ষা দিয়েছে তো ১০,০০০-এর ওপর বোধহয়। হ্যাঁ, বেশ কম তো নাই, বেশিই হবে হয়তো। বেশি হবে। এবার এবার এই ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎটা গেল, তারা টাকা পয়সা ফিস জমা দিয়ে পরীক্ষা দিল, আর আলটিমেটলি জালিয়াতির জায়গাটা সরকার ইচ্ছাকৃতভাবে রেখে দিল যাতে কোনো না কোনো ভাবে শেষ পর্যন্ত কোর্টে গিয়ে ব্যাপারটা আটকে যায় এবং সরকারের টাকা এখানে বাঁচে। এখানে একটা জিনিস সন্ময়বাবু, দুজনের ক্ষেত্রেই কত বড় অন্যায় করছে। হুম, যারা পরীক্ষায় ধরুন আইন অনুযায়ী বসার যোগ্যতা নেই, তাদের কিন্তু হুম, মাদ্রাসা সার্ভিস কমিশনই বসালো, হুম, বসিয়ে তাদের মনে একটা এক্সপেকটেশন জাগালো, এটাও যেরকম অন্যায়। আর যারা যোগ্য এই মাদ্রাসা ভুলের জন্য আজকে তাদেরটাও কিন্তু আটকে গেল। ঠিক, ঠিক। এবং মানে আমি বলছি যে এবার এই দিনের পর দিন মামলা চলবে, ফলত স্বাভাবিকভাবে স্কুলগুলোও ফাঁকা থাকবে এবং স্কুলগুলো উঠে যাওয়ার অবস্থা হবে। আম আ সরকারি স্কুল উঠিয়ে দেওয়ার তো একটা পরিকল্পনা রয়েছেই সরকারের। এটাও একটা এর মধ্যে হতে পারে, আপনি যেটা বললেন এটাও একটা পরিকল্পনার পার্ট হতে পারে। হুম।